স্যার। আচ্ছা, সেই ক্লাসে আমরা মোস্ট প্রবাবলি কোর্স আউটলাইন দেখিয়েছি আর ডিফারেনশিয়াল ইকুয়েশন স্টার্ট করেছিলাম। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফাইন করেছি, অর্ডিনারি পার্টিশন ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফাইন করেছি। যেহেতু আমাদের কোর্স আউটলাইনটা বেসিক্যালি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন রেসপেক্টে আমরা অর্ডার ডিগ্রি ফাইন্ড আউট করেছি। তারপর একটা ফাংশন রেসপেক্টে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মেশন করার প্রসিডিউর কি সেটাও শিখেছি, তাই না? মনে পড়ে? আচ্ছা, ফরমেশনটা একটু বলে রাখি যে কোন একটা ফাংশন বা ইকুয়েশন থেকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হলে দেখতে হবে যে ওই ফাংশন বা ইকুয়েশনে কয়টা কনস্ট্যান্ট ইনভলভ। তো যে কয়টা কনস্ট্যান্ট ইনভলভ থাকবে ওই ইকুয়েশন বা ফাংশনকে ঠিক সেভাবে ডিফারেন্সিয়েশন করে কনস্ট্যান্ট এলিমিনেট করে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। খুবই সিম্পল প্রবলেম ছিল, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড আউটলাইন ছিল যে সলিউশনস অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই ডিফারেন্ট মেথড, এটা ছিল সেকেন্ড টপিক। তো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ফাইন্ড আউট করতে হলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম জানতে হবে, কোন কোন মেথডে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন গুলো ফাইন্ড আউট করা যায় সেই মেথড গুলো আগে মেনশন করতে হবে, ঠিক আছে? সরি, তো দেখো দেখো ফার্স্ট অর্ডার, আমরা অর্ডার ডিগ্রি জানি সবাই? আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো d3y by dx cube দেখতে পাচ্ছ কি? আচ্ছা, এটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারোর সন্দেহ আছে? আচ্ছা, এটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন? স্যার অর্ডিনারি। অর্ডিনারি কেন অর্ডিনারি? স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা স্যার। আচ্ছা, পার্শিয়াল কখন হবে? স্যার ইন্ডিপেন্ডেন্টটা যখন একের অধিক। আচ্ছা, টু অর মোর, অ্যাট লিস্ট টু, ঠিক আছে? এটার অর্ডার কত হবে? 3 স্যার। 3 3 ডিগ্রি, ডিগ্রি 5, ডিগ্রি 5, ডিগ্রি 5। আর কেউ কিছু বলবে? আচ্ছা, অর্ডার ডিপেন্ড করে যে অর্ডার ডিগ্রি দুইটাই 3 হওয়ার কথা। জি স্যার, দুইটা 3 স্যার। আচ্ছা, অর্ডার হলো যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম যত অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে ঠিক তার অর্ডার হবে তাই। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এক্সিস্ট, সো অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ 3। আর যারা 5 বলেছে তাদের জন্য একটা কথা বলি যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি ফাইন্ড আউট করতে হলে দেখতে হবে যে হাইস্ট অর্ডার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের পাওয়ার যা ওই পাওয়ারটি হবে ডিগ্রি। তাহলে এখানে 5 is not degree of the differential equation, 3 is the degree of the differential equation। বুঝতে পারছো? তার মানে তোমরা তো জানোই। তাহলে আমাদের টার্গেট হলো ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ফাইন্ড আউট করা। সো a differential equation of the form m plus n dy by dx is equals to 0। আচ্ছা, এই যে ইকুয়েশনটা লিখেছি এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন?
ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার Sir, 1. ডিগ্রি Degree 1, sir. আচ্ছা এটা কি অর্ডার ফর্ম এভাবে লেখা যায় এভাবে লেখা যায় Sir. আচ্ছা তোমরাই বলেছো যে স্যার এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি লিখছি যে ইজ কল্ড ফার্স্ট অর্ডার and first degree differential equation where m and n both are functions of x and y or constants ঠিক আছে যে a differential equation of the form m plus n dy by dx equals to 0 or m dx plus n dy equals to 0 is called first order and first degree differential equation where where m and n both are function of x and y or constant ঠিক আছে এখন প্রসিডিউর কি হবে নাম্বার 1 separation of variables চলক পৃথকীকরণ নাম্বার 2 homogeneous equation মানে আমাদের যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া থাকবে সেটা যদি হোমোজিনিয়াস হয় তাহলে সেক্ষেত্রে সেটা সলিউশন বের করার প্রসিডিউর কি হবে নাম্বার 3 reducible to homogeneous মানে হোমোজিনিয়াস যদি না হয় তাহলে সেটাকে হোমোজিনিয়াসে কনভার্ট করে সলিউশন ফাইন্ড আউট করার প্রসিডিউর কি হবে নাম্বার 4 exact equation মানে যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া থাকবে সেটা একটা পার্টিকুলার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে কন্ডিশন স্যাটিসফাই করলে এক্সাক্ট হবে আদারওয়াইজ সেটা নন এক্সাক্ট হবে তো সেই ক্ষেত্রে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ফাইন্ড আউট করার প্রসিডিউর কি এখন তোমাদের মনে হতে পারে স্যার আপনি শুধু এক্সাক্ট লিখেছেন নন এক্সাক্টের ক্ষেত্রে কি হবে তো এক্সাক্টের সলিউশন ফাইন্ড আউট করাটা হলো তোমাদের সিলেবাসের অংশ হ্যাঁ এখন আমি কিছু প্রবলেম দেখাবো যে নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ফাইন্ড আউট করার প্রসিডিউর কি হবে ঠিক আছে নাম্বার 5 linear differential equation নাম্বার 6 যদি সেটা লিনিয়ার না হয় তাহলে রিডিউসিবল টু লিনিয়ার লিনিয়ার রিডিউস করে সেটার সলিউশন ফাইন্ড আউট করতে হবে এই 6টা মেথডে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সলিউশন ফাইন্ড আউট করতে হবে এই 6টা মেথড শেষ হওয়া মানে হলো যে কোর্সের 45 থেকে 50% শেষ হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা আমি আগেও বলেছি যে আমাদের সলভারের ক্ষেত্রে ম্যাথ উল্লেখ করে দিয়েছে এই ম্যাথ কোর্স এখন এটা ডিপেন্ডস অন এক্সামিনার হ্যাঁ দেখা গেছে যে তোমার কোন এক্সামিনার মেথড মেনশন করে দিতে পারে কোন কারণ আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন ফাইন্ড আউট করছি তো এখানে শুধু ইকুয়েশন দিয়ে দেওয়া থাকলে ফার্স্ট অর্ডার যদি ইকুয়েশন দেওয়া থাকে সেটা 6টা মেথডের যে কোনো মেথডে ফাইন্ড আউট করা যাবে কিন্তু আমরা এখানে যে প্রসিডিউর শিখবো সেটা দেখা যাবে যে ইকুয়েশনের ফর্ম বা ইকুয়েশনে কিছু ফ্যাক্টর দেওয়া থাকবে যে ফ্যাক্টর দ্বারা আমরা ইজিলি বুঝতে পারবো যে এই মেথড অ্যাপ্লিকেবল আলটিমেটলি দেখা যাবে যে কোন একটা প্রবলেম সেপারেশন অফ ভেরিয়েবলস বা হোমোজিনিয়াস ইকুয়েশন মেথডে করলে অনেকটা ইজি হয়ে যায় বাট সেটা যদি লিনিয়ার ইকুয়েশন বা এক্সাক্ট ইকুয়েশনে করতে যাই হয়তোবা প্রবলেম মিলে যাবে বাট কমপ্লেক্সিটি বেড়ে যাবে এইজন্য আমাদের দেখা যাবে যে মানে ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম গুলো জানতে হবে আর আগেও বলেছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের ডিফারেন্সিয়েটিং ইন্টিগ্রেটিং ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে এমন কোন ইকুয়েশনের সলিউশন আসবে না যেটাকে ইন্টিগ্রেশন করতে হবে না প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন ফাইন্ড আউট করতে হবে বাই ইন্টিগ্রেশন সো ইন্টিগ্রেশনে আমাদের এক্সপার্ট হতে হবে আর এখানে
যে 6টা মেথড লিখেছি, 6টা মেথডের রেসপেক্টে আমাদের কিছু রুলস আসবে, যেমন সেপারেশন অফ ভেরিয়েবলস এর প্রবলেম গুলো কিছু রুল অ্যাপ্লিকেবল করে অ্যাপ্লাই করে করতে হবে। তারপর হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন ফাইন্ড আউট করার জন্য একটা রুল মনে রাখতে হবে। সো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম মনে রাখার পাশাপাশি আমাদের রুলস গুলো মাথায় রাখতে হবে। খুবই সিম্পল, এটা জাস্ট ম্যাটার অফ প্র্যাকটিস, নাথিং এলস। তাহলে দেখো নাম্বার 1, সেপারেশন অফ ধ্রুবীকরণ, সেপারেশন অফ ভেরিয়েবলস। ঠিক আছে, আচ্ছা, if the differential equation can be expressed in the form f of x dx plus pi of y dy equals to 0, then it is called variables are separable. দেখো আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে, mdx plus ndy equals to 0। হ্যাঁ, এখানে বলেছে যে m আর n both are function of x and y, হ্যাঁ, or constant function। আমরা তো ম্যাথমেটিক্স 1 এ কনস্ট্যান্ট ফাংশন তো শিখে আসছি, সামথিং লাইক দ্যাট y is a function of f of x equals to c. This is the standard form of constant function. So দেখো, if the differential equation can be expressed in the form, তার মানে যে ইকুয়েশনটা দেয়া থাকবে সেটাকে যদি আমরা এই পার্টিকুলার ফর্মে এক্সপ্রেস করতে পারি, then we can say that the variables x and y are separable। ঠিক আছে, এখন এখানে m both are function of x, m is a function of x and y and n is also function of x y। তার মানে এই m টাকে অনলি অপারেটর dx কভার করছে, এই n টাকে অনলি dy কভার করছে। বাট এই ইকুয়েশনটাকে যদি আমরা এই ফর্মে এক্সপ্রেস করে ফেলি যে আমাদের যে dx অপারেটর থাকবে সেটা অনলি f of x কে কভার করবে, দ্যাট মিন্স ফাংশন অফ x কভার করবে, আর যে অপারেটর dy থাকবে সেটা অনলি ফাংশন অফ y কে কভার করবে। বুঝতে পারছো কথা? আমরা বলেছি যে this is the standard form of first order first degree differential equation where m and n both are function of x and y। function of x and y মানে বুঝো যে m xy is equal to x square y, this is the function of xy, that means m is depends on xy। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা এই ফর্মে এক্সপ্রেস করতে পারি, then it is we can say that the variables x and y are separable। এই ফর্মটা বেসিক্যালি কিছুই না, যে আমাদের যে অপারেটর থাকবে dx dy, dx only function of x, that means pure x কে কভার করবে, dy only function of y কে কভার করবে। দ্যাট যেমন ধরো আমরা যদি একটা ইকুয়েশন লিখি যে e to the power dx plus 1 by y dy is equal to 0, এটা কি সেপারেবল বলা যাবে? জি স্যার। সেপারেবল কেন সেপারেবল? কারণ এই যে অপারেটর e to the power x, এটা দেখে বোঝা যাচ্ছে this is the function of x, আবার 1 by y this is the function of y। সো এই ফাংশন dy টা এই ফাংশনকে কভার করছে, dx টা এই ফাংশনকে কভার করছে। বাট এরকমটা হবে না যে dx টা x y এর মিক্সড ফাংশনকে কভার করছে বা অনলি y ফাংশনকে কভার করছে। dx টা অলওয়েজ পিওর x কে কভার করবে, अगेन dy টা অলওয়েজ পিওর y কে কভার করবে। মনে রাখা যাবে? আচ্ছা, তাহলে এটা আমরা সেপারেশন বুঝলাম। হ্যাঁ, এখন সেপারেশনের রুলস গুলো কি হবে? খুবই সিম্পল রুল, রুল 1, এই যে মনে রাখার বিষয়। হ্যাঁ, if the differential equation of the form f of x dx plus
phi of dy equals to 0 এটা মানে কি যদি ইকুয়েশনটা সেপারেবল থাকে তাই না এটা কি সেপারেবলের কন্ডিশন না যদি সেপারেবল থাকে জাস্ট ইন্টিগ্রেট করে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ফাইন্ড আউট করতে হবে মনে রাখা যাবে যে ভেরিয়েবল গুলো সেপারেট থাকলে ইন্টিগ্রেট করে তার সলিউশন ফাইন্ড আউট করতে হবে তাহলে এখানে যেটা দেখেছি আমরা যে তোমরা নিজেরাই বলেছো যে এটা ভেরিয়েবল সেপারেবল তাহলে এটাকে ইন্টিগ্রেট করে তার সলিউশন ফাইন্ড আউট করতে হবে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কত হবে কত হবে e to the power x e to the power x 1 by 1 এখানে তারপর যদি মানে প্রবলেম হয় তাহলে আমরা ক্লাস ক্লোজ করে দেব আচ্ছা rule 2 if the differential equation of the form f of x pi of y dx plus f of y phi of x dy equals to 0 আচ্ছা এটা কি ভেরিয়েবল সেপারেবল বলা যাবে No, sir. কারণ কি এখানে আমরা আগে বলেছি যে সেপারেশনের প্রসিডিউর হলো যে যে অপারেটর থাকবে সেটা পিওরলি x অর y কে কন্টেইন করবে তার মানে এখানে যে dx অপারেটর আছে এখানে f phi of y থাকা যাবে না এখানে dy আছে এখানে phi of x থাকা যাবে না সো কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফর্মে থাকে তাহলে ভেরিয়েবল সেপারেশন দিয়ে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন ফাইন্ড আউট করতে হলে দেখতে হবে যে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এমন একটা ফ্যাক্টর এক্সিস্ট যে ফ্যাক্টর দ্বারা ডিভাইড করলে অটোমেটিক্যালি ভেরিয়েবল সেপারেবল এক্সপ্রেস হয়ে যায় দেখো আমরা যদি এটাকে phi of x phi of y দ্বারা ডিভাইড করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো কি দাঁড়াচ্ছে f of x phi of x dx plus f of y phi of y dy equals to 0 এটা দাঁড়াচ্ছে না এখন কি সেপারেবল জি স্যার সেপারেবল তাহলে সেপারেবল হয়ে গেলে সলিউশন বের করতে হবে কি প্রসিডিউর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন দেখছো দুইটা রুল লিখেছি দুইটাতেই ইন্টিগ্রেশন থার্ড রুল যেটা রুল 3 থার্ড রুল হলো যে if the differential equation of the form dy by dx is equals to f of ax plus by plus c হ্যাঁ যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফর্মে দেওয়া থাকে তখন সেটাকে ভেরিয়েবল সেপারেবল এক্সপ্রেস করার প্রসিডিউর কি হবে হ্যাঁ তো কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফর্মে থাকলে সেটাকে ভেরিয়েবল সেপারেশনে এক্সপ্রেস করতে হলে একটা সুইটেবল সাবস্টিটিউশন আমাদের ট্রিট করতে হবে হ্যাঁ তো এই টাইপের ইকুয়েশন থাকলে সেক্ষেত্রে কনসিডার x plus by plus c is equals to 0 ঠিক আছে সরি 0 কেন অন্য একটা ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করতে হবে ঠিক আছে এখন যদি তোমার ধরো একটা প্রবলেম দেখায় যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরো এই ফর্মে আছে dy by dx is equals to x plus y whole square তাহলে z কত হবে X plus y. এক্স্যাক্টলি x plus y অনেকে বলে স্যার x plus y whole square এখানে whole square is just a operator nothing else so just x plus y is equals to z তারপর ধরো যদি এরকম থাকে যে dy by dx is equals to sin x plus y তখন কি ধরতে হবে সাবস্টিটিউশন কি হবে x plus y এক্স্যাক্টলি x plus y তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি কি দাঁড়াচ্ছে দেখো তো a plus b
dy by dx is equals to dz by dx লিখা যাবে? জি স্যার। তাহলে dy by dx সমান কি লেখা যায় দেখো তো একবার লিখি dy by dx is equals to 1 by b dz by dx minus a লেখা যাবে? মাইনাস এ। জি স্যার। তাহলে এই dy by dx এর ভ্যালু এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দাও। আমাদের প্রসেস হলো রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবলস, মানে এই সাবস্টিটিউশন চুজ করেছি কেন, কারণ এই ইকুয়েশনকে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবলস এক্সপ্রেস করে সলিউশন ফাইন্ড আউট করতে হবে। তাহলে dy by dx এর ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো 1 by b dz by dx minus a is equal to f of z লিখা যাবে? জি স্যার। তাহলে এটাকে যদি আমরা এই ফর্মে লিখি কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো তো dz by dx is equals to b f of z plus a লেখা যাবে? জি স্যার। ওকে, তাহলে এখন ভেরিয়েবল সেপারেশন এক্সপ্রেস করতে হলে কি করতে হবে, যে আমরা যদি এটাকে লিখি যে ধরো dz by b f of z plus a is equal to dx, এখন কি ভেরিয়েবল সেপারেবল বলা যাবে? হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন। স্যার রুলস এটা আবার একটু বলবেন, আমার নেট কানেকশন একটু হয়ে গেছিল। আচ্ছা আবার শুরু থেকে বলবো, হ্যাঁ এটাকে কি ভেরিয়েবল সেপারেবল বলা যাবে? জি স্যার। জাস্ট z এর ভ্যালু সাবস্টিটিউট করলে দিলে যেটা আসবে সেটা রেজাল্ট। হ্যাঁ আমি আবার বলছি যে if the differential equation of the form dy by dx equals to f of ax plus by plus c, f is a function which is just operator, সো এই টাইপের ইকুয়েশনকে সেপারেশন অফ ভেরিয়েবলস এ রিডিউস করতে হলে একটা সুইটেবল সাবস্টিটিউশন এক্সিস্ট থাকবে, যেটা আমি কয়েকটা স্যাম্পল প্রবলেম লিখেছি, তোমরা নিজেরাই বলেছো সুইটেবল সাবস্টিটিউশন এটা হবে। সো কনসিডার ax plus by plus c equals to z, differentiating both sides with by কে ডিফারেন্সিয়েশন করলে হবে b dy by dx dz by dx। হ্যাঁ তাহলে dy by dx এর ভ্যালু ইভালুয়েট করলে কি দাঁড়াচ্ছে 1 by b dz by dx minus a। এখন এই dy by dx এর ভ্যালু আমাদের অরিজিনাল ইকুয়েশনে সাবস্টিটিউট করে দাও। তাহলে dy by dx এর ভ্যালু সাবস্টিটিউট করেছি আর f of ax plus by plus c which is z, so that f of z, তাহলে এটাকে আবার সিম্পলি লেখা যাবে dz by dx ক্রস মাল্টিপ্লাই করে সাইড এক্সচেঞ্জ করলে এটা লেখা যাবে। হ্যাঁ আবার ক্রস মাল্টিপ্লাই করলে dz divided by b f of z plus a equals to dx, where a b are constant, so it denoted just simply the function of z and dx এর coefficient 1, আমরা বলছি যে m আর n both are function of x y, কোনো সমস্যা নেই। তো এটা আসবে in terms of x y, তুমি এখানে ইন্টিগ্রেট করলে যেটা হবে সেটা হবে in terms of x and z, and finally z এর ভ্যালু ax plus by plus c সাবস্টিটিউট করলে যেটা আসবে সেটা রেজাল্ট। বুঝতে পারছো? রুলস গুলো বুঝতে কারো প্রবলেম আছে? জি স্যার। ওকে ফাইন। 3 নাম্বার রুল থেকে শুরু করে যে একটা প্রবলেম করে রুল 3, যে if the differential equation of the form dy by dx is equals to 4x plus y plus 1 whole square, ঠিক আছে, এটা কত নম্বর রুল দিয়ে করতে হবে? 3 নাম্বার। 3, সন্দেহ নেই 3 নম্বর। তার মানে এখানে সাবস্টিটিউশন কি হবে? 4x plus y plus 1 equals to z. 4x plus y plus 1 is equals to z, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x কত হবে? লেখা যাবে?
जी सर। তাহলে dy বাই dx এর ভ্যালু কত আসবে? এটা না? जी सर। Putting the value of dy by dx in equation 1, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, dz by dx minus 4 is equal to z square লিখা যাবে? দেখো প্রসিডিউরের বাইরে একটা লাইনও লিখছি না আমি, লিখা জি যাবে স্যার। না? তাহলে dz by dx is equal to z square plus 4 লিখা যাবে? জি স্যার। তাহলে এটাকে কি লেখা যাবে দেখো, dz by z square plus 4 is equal to dx লিখা যাবে? এখন এই টাইপের ফর্মুলা কি তোমরা শিখে আসছো যে dx is equal to x square plus a square is equal to 1 by a tan inverse x by a plus c শিখে আসছো? जी सर। জি স্যার। তাহলে এটা কি ওই ফর্মকে স্যাটিসফাই করছে না? তাহলে এটা কি হবে 1 by 2 tan inverse z by 2 जी is equal to dx ইন্টিগ্রেট করলে কত আসবে? x x plus c is an integrating constant, এটা কি রেজাল্ট হবে? স্যার z এর ভ্যালুটা না স্যার জেড এর ভ্যালু ইনপুট করতে जेड হবে। অনেকে এটাকে রেজাল্ট লিখে দেয়, হ্যাঁ, তখন হয়তোবা সে ফুল মার্কস পাবে না, পার্শিয়ালি মার্কস পাবে। অনেকে আবার এই সিটা অ্যাবসেন্ট লিখে, মানে ইন্টিগ্রেট করলে যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে সেটা দেয় না। তাহলে এখানে z এর ভ্যালু 4x plus y plus 1 সাবস্টিটিউট করলে যেটা আসবে সেটা রেজাল্ট লিখা যাবে না? করা যাবে? জি স্যার। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো, sin inverse dy by dx is equals to x plus 1, এটা কত নাম্বার রুল? এটা হচ্ছে 3 নাম্বার। তো তিনই তো স্যার। 3 সাবস্টিটিউশন কত হবে? x প্লাস y স্যার। x plus y। দেখো বাকিদের সুবিধার্থে একটু লিখে নেই, তোমরা এটাকে জাস্ট এই ফর্মে এক্সপ্রেস করা যায় কিনা দেখো তো, dy by dx is equal to sin x plus y লিখা যায়? জি স্যার। जी सर। অনেকে বলতেছে স্যার আপনি তো লাস্ট রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা থাকে সেটাকে z ধরেছেন, আমি যদি sin x plus y কে z ধরি, sin x plus y কে z কখনো ধরা যাবে না, কারণ sin কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos। সো এটা সলিউশনে কোনো প্রসিডিউরের মধ্যে পড়বে না, হ্যাঁ, কারণ sin কে ডিফারেন্সিয়েশন করলে যদি cos আসে তাহলে sin থাকলে সমস্যা কি হতো, বিষয়টা এরকম। তো sin cos এগুলো জাস্ট অপারেটর, নাথিং এলস। sin বা cos বা ইনভার্স ফাংশনের সাথে যে কম্পোনেন্টটা থাকবে সেটাকে সুইটেবল সাবস্টিটিউশন হিসেবে ট্রিট করতে হবে। সো ফুট x plus y equals to z, তো এটা কত হবে 1 plus dy by dx is equals to dz by dx, তো এটা কত হবে dy by dx is equals to dz by dx minus 1 লিখা যাবে? জি স্যার যাবে। তো putting the value of dy by dx, so we get dz by dx minus 1 is equal to sin z, ঠিক আছে? So dz by dx is equals to কত দাঁড়াচ্ছে sin z plus 1 লিখা যাবে? জি স্যার। জি স্যার। dz by 1 plus sin z is equal to dx, এটা এখন কি সেপারেবল হয়েছে? জি স্যার। जी सर। তাহলে এটা তো ইন্টিগ্রেশন সবাই পারবো যে x আসবে, এটার ইন্টিগ্রেশন পারবো কি? এটাকে ইন্টিগ্রেশন লেভেল 1 টার্ম মনে করে আসে, একজন বলো তো যে স্যার এটা এরকম ভাবে করতে হবে। ফেব্রিকে আমি ক্লাস নিয়েছিলাম না ইন্টিগ্রেশন, না আমি
লিনিয়ার অ্যালজেব্রা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়েছিলাম তাই না? টেনের সূত্র নিয়ে করতে হবে। আর কেউ কিছু বলবে? স্যার সাইন এটা sin 2 থিটা নিতে হবে। এটা ওই যে 10 এ কনভার্ট করতে হবে, যেমন sin theta is equal to 2 tan square theta by 2 1 plus 2 tan theta by 2 1 plus tan square theta by 2, এটা না? এটার কথা বলেছো? হ্যালো, জি স্যার। cos theta সমান কি লেখা যাবে? 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2, and finally tan theta by 2 is equal to z ধরলে দেখবা যে অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালে। হ্যাঁ, তো এই মেথডে সলভ করা যাবে, বাট এই মেথডে করলে একটু লেন্দি হবে। এখন যে মেথড শিখছো সে তো সেই মেথডে অ্যাপ্লাই করবে, এটাকে দেখো আরেকটা প্রসিডিউর করা যায়। দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে নিউমারেটর ডিনোমিনেটরকে 1 মাইনাস sin z দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? দেখো 1 মাইনাস sin z ডিভাইডেড বাই cos স্কয়ার z dz is equal to dx লেখা যাবে? আরেকবার আমরা যদি লেফট হ্যান্ড সাইডে ডিনোমিনেটরকে লেফট হ্যান্ড সাইডে ফ্যাক্টরকে নিউমারেটর ডিনোমিনেটরকে 1 মাইনাস sin z দ্বারা মাল্টিপ্লাই করি, এটা লেখা যাবে? ডিনোমিনেটর আসবে 1 মাইনাস sin স্কয়ার z which is cos স্কয়ার z। জি স্যার যাবে। দেখো এটাকে লেখা যাবে কি sec স্কয়ার z minus sec z tan z dz is equal to dx, এটা জি স্যার। এখন sec স্কয়ার z কে ইন্টিগ্রেট করলে কত আসবে? এটা পর্যন্ত nz tan z, আর sec z tan z কে ইন্টিগ্রেট করলে sec z sec z, বাকিরা বুঝতেছো? x plus c, তাহলে এখানে যে z এর ভ্যালু সাবস্টিটিউট করে দিতে হবে, z x plus y minus sec x plus y is equal to x plus c, this is the required answer। করা যাবে না? দেখো আমি যে রুলস লিখে দিয়েছি সে এক্স্যাক্টলি রুলস গুলো মনে রেখে তোমাদের যেহেতু রেফারেন্স বুক মতিন স্যারের বই দেওয়া হয়েছে, তোমরা জাস্ট মতিন স্যারের বই থেকে প্রবলেমগুলো ওয়ার্কড আউট প্রবলেমগুলো দেখবে, দেন এক্সারসাইজ গুলো করবে। দেখো আমি আরো কিছু প্রবলেম লিখছি। √x plus y plus 1 dy by dx is equals to 1, এটা কোনটাকে z ধরতে হবে? √এর ভিতরে যেটা এক্স্যাক্টলি x plus y plus 1 কে z ধরতে হবে। তারপর এটা কোনটাকে z ধরতে হবে? y minus x y minus x, এটা স্কয়ারের ভেতরটুকু স্যার। এটার আর এটার সাথে কোনো ডিফারেন্স নেই, তাই না? তো এগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, রুল 2 আগে বলে রাখি, আমরা 3টা রুল লিখেছি, রুল 3 প্রবলেমগুলো করেছি। রুল 1 এর এক্স্যাক্টলি কোনো প্রবলেম আসবে না, কারণ কি রুল 1 এর প্রবলেমগুলো তো অটোমেটিক্যালি সেপারেশন করা থাকবে, জাস্ট ইন্টিগ্রেট করে সলিউশন ফাইন্ড আউট করা থাকবে। সো এমন কোনো প্রবলেম থাকবে না যেটা অটোমেটিক্যালি সেপারেশন থাকবে, কারণ অটোমেটিক্যালি সেপারেশন থাকবে মানে কি, আমি একটা প্রবলেম লিখেছি যে e to the power x dx plus sin y dy, এটা কি ভেরিয়েবল সেপারেশন না, সেপারেবল না? জি স্যার। তাহলে এটাকে ইন্টিগ্রেট করে তার সলিউশন ফাইন্ড আউট করতে হবে। e to the power y কে ইন্টিগ্রেট করলে কত আসবে? e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x
আর sin y কে ইন্টিগ্রেট করলে কত আসবে? মাইনাস কজ ওয়াই। minus cos y is equal to c. C is an integrating constant. So এক লাইনের প্রবলেম 4 মার্কসের জন্য কখনোই আসবে না, আশা করাই যাবে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সেপারেবল থাকবে না এমন একটা ফ্যাক্টর এক্সিস্ট থাকবে যেটাকে ভেরিয়েবল সেপারেশন করে আমাদের সলিউশন ফাইন্ড আউট করতে হবে। খুবই সিম্পল প্রবলেম। দেখো শুরুতে একটা প্রবলেম লিখছি, dy by dx is equals to e to the power x minus y plus x square e to the power minus y. দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে? জি স্যার। এটাকে যদি আমরা e to the power minus y কমন নেই তাহলে এটাকে কি লেখা যাবে? e to the power x plus x square। কারো কোনো প্রবলেম আছে? লিখা যাবে? জি স্যার। আচ্ছা এটাকে যদি আমি এই ফর্মে লিখি যে e to the এটা লিখা যায়? এটা কি সেপারেবল বলা যাবে? সেপারেবল বলা যাবে? এখন যাবে। এখন যাবে। আচ্ছা তাহলে ইন্টিগ্রেট করলে তার সলিউশন ফাইন্ড আউট করতে হবে। e to the power y কে ইন্টিগ্রেট করলে e to the power x কে ইন্টিগ্রেট করলে কত আসবে? x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত আসে? x³/3 x³/3 প্লাস c। এটা হলো তার সলিউশন। এরকম একটা প্রবলেম 4 মার্কসের জন্য আসবে। করা যাবে? স্যার এইটু জি স্যার। 4 মার্কের জন্য এক্স্যাক্টলি। তুমি এইটুকু বলতেছো, তার আগে আরেকটা অ্যালার্মিং কথা বলে রাখি, সেটা হলো যে আমাদের সেকেন্ড যে মেথডটা ছিল হোমোজিনিয়াস, শুনতে পাচ্ছ কি? জি স্যার। হোমোজিনিয়াস এবং রিডিউসিবল টু হোমোজিনিয়াস, এই প্রবলেমগুলো একটু লেন্দি। দেখা যাবে যে পুরো পেজ জুড়ে একটা সলিউশন আসবে, তো সেটার মার্কস তো 4 হবে। বুঝতে পারছো আমার কথা? হ্যালো? তার মানে এটা জাস্ট মার্জ করে মার্কিং গুলো করা থাকে। হ্যাঁ, দেখা যায় যে এটা ওভারঅল যদি তোমার 8 মার্কসের প্রবলেম করতে লাগে 15 মিনিট, তাহলে এটা করতে লাগবে 2 মিনিট, আর বাকি 4 মার্কসের প্রবলেম করতে লাগবে 13 মিনিট। আলটিমেটলি প্লাস মাইনাস করলে সেম। আচ্ছা সেটা পরের বিষয়। আরেকটা প্রবলেম দেখো, e to the power y plus 1 cos x plus e to the power y sin x dx, হ্যাঁ, cos x dy আর এটা dx। ভেরিয়েবল গুলো সেপারেবল? না স্যার। তাহলে এটাকে সেপারেবল করতে হলে এমন একটা ফ্যাক্টর এক্সিস্ট আছে যে ফ্যাক্টর দ্বারা ডিভাইড করলে অটোমেটিক্যালি সেপারেবল হবে। সেই ফ্যাক্টরটা কি বলো তো? বলো। আহা, কি শিখালাম এতক্ষণ ধরে? স্যার এটা সাইন ইনটু কস দিয়ে ডিভাইড করা, সাইন এক্স হবে। এখানে e টু দি পাওয়ার y থাকা যাবে না, আর এখানে sin x থাকা যাবে না। তো e টু দি পাওয়ার y থাকা যাবে না মানে কি? e টু দি পাওয়ার y প্লাস 1, এখানে sin x থাকা যাবে না। তার মানে আমরা যদি এই sin x e টু দি পাওয়ার y প্লাস 1 এটা দ্বারা মাল্টি ডিভাইড করি, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো কি দাঁড়াচ্ছে। লিখা যাবে? শোনো, এগুলো কিন্তু প্রবলেম দেখে বুঝতে হবে, খুবই সিম্পল প্রবলেম। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? মাইনাস sec x মাইনাস কোস স্কয়ার এক্স। আরে একদম সহজ ফর্মুলা দেখো, f প্রাইম x
এফ অফ এক্স, এটা জানো? এটা জানো? এটা জানলে এত কঠিন ভাবে চিন্তা করতেছো কেন? sin x এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে cos x, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে ln sin x প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করলে c টু দি পাওয়ার y, সো এটা ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার ln y is equal to ln c is an integrating constant. এটাই রেজাল্ট। হ্যাঁ, এটা একটা রেজাল্ট। অনেকের মনে হতে পারে স্যার আপনি এতক্ষণ c লিখলেন, এখন ln c দিলেন, কারণ কি? ln c লিখেছি, দেখো এখানে আমাদের যে দুইটা ফ্যাক্টর আছে লেফট হ্যান্ড সাইডে, দুইটা ফ্যাক্টরের ln ইনভলভ। এখন যেহেতু আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, সো c কনস্ট্যান্ট হলে ln c is also constant। তো ln নিয়েছি কারণ কি, যদি আমরা এই ইকুয়েশনে এন্টি ln অ্যাপ্লাই করি তাহলে অটোমেটিক্যালি ln চলে যাবে। আমরা রাইট হ্যান্ড সাইডে ln c ইনক্লুড করেছি। কেউ যদি এটাকে সিম্পলি c লিখে তার প্রবলেম হবে, কেউ যদি c না লিখে সে যদি লিখে যে tan ইনভার্স c, তাতেও তার প্রবলেম হবে না? হবে কি? জি স্যার হবে স্যার, কনস্ট্যান্টই তো, কনস্ট্যান্টের ভ্যালু তো আর কোনো ফিক্সড না। আরে ভাই তুমি যদি c দাও, হ্যাঁ, আরেকজন যদি ধরো ln c দেয়, তো c যদি কনস্ট্যান্ট হয় ln c, তাহলে এটাকে বিগ c দ্বারা এক্সপ্রেস করা যায় না? জি স্যার। বিষয়টা এরকমই। তাহলে এটাই কি লেখা যাবে যে sin x e to the power y plus 1 is equal to c. This is the required result. এখন অনেকে দেখা যাচ্ছে যে এটা রেজাল্ট লিখবে, হ্যাঁ, অনেকে দেখা যাবে মানে অনেকে প্রবলেম হয়তো এরকম হতে পারে যে স্যার এই বই থেকে প্রবলেমটা বই থেকে করিয়েছে, বাট বইয়ের রেজাল্ট দেওয়া আছে এটা, কিন্তু স্যার এটাকে রেজাল্ট হিসেবে ট্রিট করেছে। জাস্ট সিম্পলিফাই করলে যেটা আসবে সেটা রেজাল্ট। আমি বলছি না যে তোমাদের সিম্পলিফাই করতে হবে, আগেও বলেছি এই কথা যে সিম্পলিফাই করতে গিয়ে ভুল করলে, যে এখানে আমরা দেখো ln এর প্রপার্টি অ্যাপ্লাই করেছি, ln a plus ln b is equal to ln ab। এখন কেউ যদি এই প্রপার্টি না জেনে সিম্পলিফাই করতে যায়, যে এটাকে যদি sin x plus e to the power y plus 1 লিখে, তাহলে তো সে ln এর প্রপার্টি জানলো না, ইভেন ভুলও করলো। তাহলে সিম্পলিফাই করতে গিয়ে আলটিমেটলি তার কিন্তু দেখা যায় আউট অফ 4 এ সে পাবে 2। আলটিমেটলি সে এখানে রেজাল্ট লিখলে সে 4 পেত। সিম্পলিফাই করতে গিয়ে ভুল করলে রেজাল্ট মাইনাস হবে, মনে থাকবে? জি স্যার। ওকে ফাইন। স্যার লাস্ট প্রবলেম দেখো, আরেকটা প্রবলেম লিখছি। এগুলো প্র্যাকটিস করো তোমরা। x into root over 1 minus y square dx plus y into root over 1 minus x square dy equals to 0। এটা কি হবে? এটা কি সেপারেবল? না স্যার, কি হবে স্যার এটা সেপারেবল? হচ্ছে √1 মাইনাস y স্কয়ার ইনটু √1 মাইনাস x স্কয়ার দ্বারা ডিভাইড করতে হবে। এক্স্যাক্টলি, √1 minus x square 1 minus y square। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? x by √1 minus x square dx plus y by √1 minus y square dy equals to 0 লিখা যাচ্ছে না? এখন এটা ইন্টিগ্রেট করা যাবে? দেখো ভাই আমি বারবার বলছি, অনেক প্রচুর খাতা পাই, হ্যাঁ, তো 600 স্টুডেন্টের মধ্যে অ্যাটলিস্ট এক্সামিনার 300, অ্যারাউন্ড 300 কম না, খাতা চেক করি আমরা, তো দেখা যায় যে স্টুডেন্টরা এই ফর্মে লিখে ইন্টিগ্রেশন না পারার কারণে আর লিখছে না, বা দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশন ভুল লিখছে। তখন যাচ্ছে আমাদের কিছু করা থাকে না, এটা 0 দিয়ে রেখে দিতে হয়, কারণ এই ফ্যাক্টর দ্বারা ডিভাইড করলে এই ফর্মে আসবে, এটার জন্য স্টুডেন্ট কখনোই মার্কস আশা করতে পারে না। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? স্যার -2 √1 মাইনাস x স্কয়ার। একবারে বলেছে না? জি স্যার। আচ্ছা, একবারে না বলে আমি একটু তোমাদেরকে রিকল করি যে ইন্টিগ্রেশন f prime x root over f of x dx is equal to 2 root over f of x, এটা জানি? এটা জানি? জি স্যার। ওকে, জানলে তো প্রবলেম নেই। তাহলে এটাকে যদি আমরা মাইনাস হাফ লিখি, twice x minus twice x root over 1 minus x square dx plus minus half minus 2y root over 1 minus y square dy equals to 0 লিখা যাবে? কিছুই না, সিম্পলিফিকেশন।
স্যার হাফটা কি নেওয়ার দরকার ছিল? হাফ না নিলেও তো হতো, জাস্ট মাইনাস নিলেই তো হতো। হাফ বা 2 তো দরকার নেই। কেন ভাই দরকার নেই? আমরা তো এই ফর্মে স্কয়ার আছে, সরি স্কয়ার আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে মাইনাস হাফ। হ্যাঁ, আর ফর্মুলা কি হবে? 2 ইন্টু স্কয়ার রুট 1 মাইনাস এক্স স্কয়ার। তারপর এটা কত আসবে? মাইনাস হাফ 2 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কয়ার। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট মাইনাস সি নিয়েছে, কারো প্রবলেম আছে? না স্যার। কেন মাইনাস সি নিয়েছি? স্যার মাইনাস গুলোকে বাদ দেওয়ার জন্য। বাদ দেওয়ার জন্য, এক্স্যাক্টলি। আমি বলছি না যে মাইনাস সি নিতে হবে, প্লাস সি নিলে হবে। এই 2 ক্যান্সেল হবে, এই 2 ক্যান্সেল হবে, বোথ সাইডকে মাইনাস সাইন দ্বারা মাল্টিপ্লাই করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু সি। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। ঠিক আছে, তো আমার প্রবলেম হলো যে মানে যেটা মনে রাখার জন্য বলতেছি, তোমরা প্রথমে ভেরিয়েবল সেপারেবল 3টা রুল ছিল। রুল 1 তো বেসিক্যালি কিছুই না, সেপারেবল থাকবে, ইন্টিগ্রেট করে তার সলিউশন বের করতে হবে, যেটা রুল 2 তে অটোমেটিক্যালি অ্যাপ্লাই করতে হয়। সো তোমাদের যেটা বেসিক্যালি প্র্যাকটিস করতে হবে রুল 2 এন্ড রুল 3। রুল 3টা হলো যে রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবলস, যেখানে একটা সুইটেবল সাবস্টিটিউশন থাকবে, সাবস্টিটিউশন ট্রিট করে আমাদের সলিউশন সেপারেবল এক্সপ্রেস করে তার সলিউশন ফাইন্ড আউট করবে। আর রুল 2 যেটা, সেটাতে এমন একটা ফ্যাক্টর এক্সিস্ট থাকবে যেটা দ্বারা ডিভাইড করলে ভেরিয়েবলস অটোমেটিক্যালি সেপারেবল হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তোমরা জাস্ট মতিন স্যারের বই থেকে ওয়াইপ আউট প্রবলেম গুলো করবে, দেন এক্সারসাইজে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।